স্বামীজির পত্রাবলী, লেটার্স অফ স্বামী বিবেকানন্দ। সেখানে আমরা আজকে ক্ষেত্রের মহারাজা শ্রী অজিত সিংকে লেখা স্বামীজির বেশ কয়েকটি চিঠি, তার মধ্যে কয়েকটি চিঠি আমরা পড়ব যেগুলি 1898-এ স্বামীজির লেখা। এর আগেও লেখা কয়েকটি চিঠি রয়েছে, পরেও কয়েকটি রয়েছে। তা আমরা আজকে 1890-এর যে 98 এই সময় যে কতগুলি চিঠি, সেই কয়েকটি চিঠি আজকে পড়ে নেব। পরের অন্যদিন সম্ভব হলে স্বামীজির আমেরিকা থাকাকালীন একটি বিখ্যাত চিঠি আছে, যেটি ক্ষেত্রীয় মহারাজ যেটা কে রিপ্লাই দিয়েছিলেন, তিনি যে অভিনন্দন জানিয়েছিলেন স্বামীজির শিকাগো বক্তৃতার পরে, সেই বিখ্যাত সেই বড় চিঠিটি আমরা অন্যদিন পড়তে পারি। আজকে 1898-এ লেখা, স্বামীজি ভারতে ফেরার পরে এবং দ্বিতীয়বার আমেরিকা যাওয়ার আগে সেই সময়ের কয়েকটি চিঠি, এবং অল্প সময়ের মধ্যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 3 মাসের মধ্যে 1898-এর সেপ্টেম্বর থেকে 1898-এর ডিসেম্বর এই 3 মাসের মধ্যেই লেখা কয়েকটি চিঠি, সেগুলি পড়ব। খুব বিশেষ কয়েকটি চিঠি, সেটির আমরা সূচনা করি, তারপর আমরা এক এক করে এগোব। হ্যাঁ, আমরা এক এক করে এবারে আসবো। তার আগে আমরা একটু মূলেরটিতে দেখে নিই একবার। কয়েকটি চিঠির সংখ্যা আমরা একটু সংখ্যা দেখে নিচ্ছি। হ্যাঁ, 1899 17 সেপ্টেম্বর এই চিঠি থেকে আমরা শুরু করব। সেটা ঠিক একটু ভূমিকা রূপে তার একটু আগে, প্রায় 1 মাস 2 মাস আগের একটি অংশ আমরা দেখব। স্বামীজি ওই সময় কাশ্মীরে, শ্রীনগর কাশ্মীরে গেছেন এবং সেখানে শ্রীনগর থেকে ভগিনী নিবেদিতা তাদের নিয়ে অমরনাথ শিব দর্শন করে আসবেন, এরপর ক্ষীর ভবানী দর্শন করবেন। আর কাশ্মীরের পথে স্বামীজির সঙ্গে জসুন ম্যাকলাউড অলিবুল এরাও ছিলেন। জুলাই 1898 আমরা চিঠির একটি পটভূমিকা দেখিনি, তাহলে বুঝতে পারবো। স্বামীজি এই চিঠিটা লিখছেন জসুন ম্যাকলাউড এবং অলিবুলকে। শ্রীনগর থেকে তখন যারা অমরনাথে যাচ্ছেন, ওনারা এখানে শ্রীনগরে ছিলেন, ম্যাকলাউড এবং অলিবুল। স্বামীজি নিবেদিতাকে নিয়ে অমরনাথে যখন যাচ্ছেন, তখন তিনি একটা চিঠি লিখছেন। তাতে সেই চিঠি আমরা শুধু এই কারণে দেখছি যে এখানে তাতে শেষের দিকে স্বামীজি কিছু হিসেবপত্র দিচ্ছেন। সেখানে তিনি জানাচ্ছেন যে আমি এই দণ্ডিত করে সেই সময় যেমন পালকির মতো হতো একরকম, সেটি নিয়ে স্বামীজি ওই পথে হয়ে অমরনাথে উঠছেন। সেখানে তিনি এই খরচের বিষয়ে, দণ্ডির যে খরচ তা এবং কুলিদের খরচ, সেইটির একটা পুরো হিসেব স্বামীজি জোসেফিন ম্যাকলাউড এবং অলিবুলের উদ্দেশ্যে এই চিঠিটাতে যেটি লেখা আছে, আইদার অর টু মিস জোসেফিন ম্যাকলাউড অর মিসেস অলিবুল। শেষনাগ চন্দনবাড়ি হচ্ছে অমরনাথ ওঠার ঠিক আগে মুখের যে রাস্তা, সেখানে পুরো খরচপত্র দিচ্ছেন, কুলির নাম, তারা এবং তার যে খরচ, তার দণ্ডি কত 26 কত ঘন্টায় কত তার খরচ নিচ্ছে, কত আনা ইত্যাদি, দুটো দণ্ডির সবকিছু খরচের ভাড়াটা পুরো অ্যাকাউন্টে পুরো হিসেব দিচ্ছেন। এটা একটা আমরা শুনে রাখলাম।
কেন সেটা আমরা পরে আমরা অর্থে আসবো। এরপরে লাগেজের খরচ, বেড চেয়ারের খরচ দণ্ডি সব নিয়ে প্রথম বলছেন যে প্রথম স্টেজে এত তোনার লাগবে খরচ, 12 মাইল যেতে দুটো ঘোরার খরচ কত 55, তার সবকিছু তিনি জানাচ্ছেন। এরপর নেক্সট স্টেজে আরো খরচ লাগবে। এটি তিনি লিখলেন চিঠিটি অমরনাথে যাওয়ার পথে, সেটা হচ্ছে জুলাইয়ের শেষে। এরপরে আরেকটি চিঠি আমরা পাচ্ছি, ক্ষেত্রীর চিঠি আসার আগে আমরা আসছি। গুরবিনের মাদার, যিনি স্বামীজির সঙ্গে ভারতে এসেছিলেন এবং তিনি স্বামীজির সব লেখার, আজকে যত কমপ্লিট ওয়ার্কস বাণী রচনার লেখা পাই, তার অনেকটাই গুডউইন নিজে তিনি শর্টহ্যান্ডে নোট করেছিলেন। তো সেই সময় গুডউইনের শরীর ত্যাগ হয় সেই রকমই সময়, জুন 1898, তার ঠিক আগেই আর একটু আগেই। তো সেই সময় স্বামীজি সেই দুঃখ পেয়ে এবং সেটি ক্ষেত্রী মহারাজাকে এক জায়গায় বলেছেন এবং এনাকেও, গুডউইনকেও, তার মাকেও তিনি লিখছেন। এই দুটি পটভূমিকাতে আমরা 17 সেপ্টেম্বরের চিঠিতে, আজকের চিঠিতে আসবো। তার আগে একটি দেখবো 10 অগস্টে একটি চিঠিতে তিনি স্বামীজি বলছেন যে তিনি অমরনাথ দর্শন হয়ে গেছে, যখন ফিরে আসছেন সেটি বলছেন এবং খুব ভালো দর্শন হয়েছিল এটিও জানাচ্ছেন। আর তার আগে আরেকটি চিঠিতে, সেটা আমরা বিস্তার করে পড়িনি, সেখানে স্বামীজি বলেছেন যে গুডউইনের মৃত্যুর কথা। এই দুটি প্রেক্ষাপট আমাদের চিঠির আজকে রয়েছে। প্রেক্ষাপটটা এরকম যে তার যে আমরা খরচপত্রের হিসেবটি আমরা দেখলাম এবং স্বামীজি গুডউইনের মৃত্যুতে যে দুঃখ পেয়েছেন সেটি আমরা দেখলাম। তার মাকেও তিনি চিঠি লেখা জানাচ্ছেন। অন্য একটি চিঠিতে ক্ষেত্রী মহারাজাকে, অজিত সিংহকে লিখেছেন। সেই দুটি প্রেক্ষাপটে একটি হচ্ছে তার দুঃখ এবং গুডউইনের মৃত্যু এবং আনুষঙ্গিক আরো পরিস্থিতি সেই সময়, আর একটি খরচপত্র যেটি দেখলাম যে হিসেবপত্র দিতে হচ্ছেন। এবং সেই সময় স্বামীজি শ্রীনগর কাশ্মীরে গিয়ে সেখানে একটি নতুন স্থাপিত বেলুড়মঠ রামকৃষ্ণ মিশনের একটি শাখা বা একটি সংস্কৃত কলেজ পাঠের জন্য শুরু করতে চেয়েছিলেন। সেখানকার তৎকালীন রাজা তার জন্য সব রাজি এবং ব্যবস্থাপনা করেছিলেন, কিন্তু সেখানে পরাধীন ভারতের সেখানে যে ইংরেজ শাসকরা, তারা রাজি হয়নি, ফলে সেটি তখন ফলপ্রসূ হয়ে ওঠেনি। স্বামীজি সেটা দুঃখ পেয়েছিলেন যে তাদের চাওয়া সত্ত্বেও সেটি রাজারা, সেখানকার রাজা জমি দিতে সবকিছু রাজি হওয়া সত্ত্বেও তিনি সেটি পাওয়া গেল না এবং সংস্কৃত কলেজটি শুরু করা গেল না সেই সময়, সেই শাখাটি। পরবর্তীকালে বর্তমানে কাশ্মীরের জম্মু এবং শ্রীনগর দুই জায়গাতেই দুটি শাখা কেন্দ্র হয়েছে। সেটি তো ইদানিং কালে, কয়েক বছর আগে, অর্থাৎ 100 বছরের অনেক পরে। এই কয়েকটি যে দুঃখ ভোগ যে খবর বললাম, স্বামীজি যে কাজ করতে চেয়েছিলেন সেটা শ্রীনগরে সম্ভব হয়ে উঠলো না। আর গুডউইনের মৃত্যুর খবর এবং তার খরচপত্রের যে হিসাবটা আমি দেখছি সেইটি, এবং তার জীবনে যে অমরনাথ দর্শনের পরে বিশেষ তিনি পরবর্তীকালে বলেছিলেন যে সেখানে তার যেন ইচ্ছামৃত্যু বর পেয়েছিলেন এবং নিচে নেমে এসে তিনি বেলুড়মঠে বলেছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে, শিব যেন তার মাথায় চেপে বসে আছেন। এবং ক্ষীর ভবনী দর্শনের পরে বলেছিলেন তার এত যার কর্ম সবকিছু আর তার জন্য কিছু নয়, এখন শুধু তিনি মায়ের সন্তান, মা যেমন তাকে যা কিছু এবার পথ দেখাবেন, সে শুধু সেইটুকু মায়ের অপেক্ষা। তার যে এতদিনের যে বিবেকানন্দ যিনি এত কর্ম করতেন সেটি আর তার জন্য যেন আর থাকবে না, এটি তিনি ফিরে এসে বলেছিলেন। এই করি পটভূমিকায় বা পরিপ্রেক্ষিতে আমরা প্রথম চিঠিটি পড়ব। ঋষিবর মুখার্জি চিফ জাজ, যার যেখানে স্বামীজি ছিলেন সেখানে কাশ্মীরে, বা সেখানে সেই ঠিকানা থেকে লিখছেন 17 সেপ্টেম্বর 1898। সব মূল চিঠিগুলো ইংরেজিতেই। Your Highness Maharaja of Khetri, I have been very ill here for 2 weeks. যখন অমরনাথে যান, অমরনাথের ঠান্ডার মধ্যে স্বামীজি সেখানে হারিয়ে স্নান করে বিভূতি ভূষিতাঙ্গ হয়ে শিব দর্শন করেন এবং সেখানে স্বামীজি পরে বলেছিলেন যেন তার হৃদয় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। হয়তো সম্ভবত স্বামীজি সেখানে হার্ট অ্যাটাকও হয়তো হওয়ার মতো থাকে এবং সাথে স্বামীজির জীবন সংশয় হতে পারত, কিন্তু তার ফলে স্বামীজির হৃদযন্ত্রটি অত্যন্ত সেখানে অসুস্থ হয়ে পড়ে। এই যুগের নিরীক্ষা সেটিকে হয়তো ওই হার্ট ফেলিওর বা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা এমন কিছু কার্ডিয়াক
ডাইলেটেড কার্ড হার্ট মায়োপ্যাথি এমন কিছু বলা যেতে পারে। তো স্বামীজি তাই বলছেন, আই হ্যাভ বিন ভেরি হিল হিয়ার ফর 2 উইকস, 2 সপ্তাহ ধরে ওই অমরনাথ থেকে ফেরার পর থেকে অত্যন্ত অসুস্থ, হৃদয় যন্ত্র অত্যন্ত কষ্টের জন্য। নাও গেটিং বেটার, এখন একটু শারীরিকভাবে সুস্থ হচ্ছে, কিন্তু আমরা বলছি মানসিক দুঃখের কথা বলেছি দুটি, একটি গডউইনের তার শরীর ত্যাগ, এবং দ্বিতীয় স্বামীজি যে কাজ শুরু করতে চেয়েছিলেন ওখানে সংস্কৃত কলেজ এবং শাখা, সেটি ইংরেজ শাসক করতে দেননি। এরপরে স্বামীজি বলছেন, আমরা যে খরচপত্রের কথা বলছিলাম, যে স্বামীজি খরচের হিসাব দিচ্ছেন, পাই পুঙ্খ, কুলির কত ভাড়া, কত আনা লাগবে, ঘোড়ার কত লাগবে, লাগেজের কত খরচ লাগবে, এমন আনা হিসেবে খরচ দিয়ে যাচ্ছেন ম্যাকলাউড এবং অলিবুলকে। এই চিঠিতে ক্ষেত্রী মহারাজ লিখছেন, আই এম ইন ওয়ান্ট অফ ফান্ডস, আমার এখন টাকা পয়সার প্রয়োজন হয়েছে। দো দ্য আমেরিকান ফ্রেন্ডস আর ডুইং এভরিথিং দে ক্যান টু হেল্প মি, ওরা দুজন যারা রয়েছেন অর্থাৎ জোসেফ ম্যাকলাউড এবং মিসেস অলিবুল, আই ফিল শেম টু বেগ ফ্রম দেম অল দ্য টাইম, আমি ওদের কাছ থেকে বারবার চাইতে লজ্জা পাই, স্পেশালি as illness makes one incur contingent expenses, কারণ আমার এই অসুস্থতার জন্য আরো বেশি খরচ হতে থাকে, সেই জন্য আমি দুঃখ মানে লজ্জা পাচ্ছি ওদের কাছে চাইতে। বলছেন আমি 2 সপ্তাহ অনুবাদে খুব অসুস্থ হয়েছিলাম, একটু সুস্থ হচ্ছে, টাকার টান পড়েছে, আমেরিকার বন্ধুরা সাহায্য করছেন বটে, কিন্তু সবসময় সাধ্যমতো সবকিছু করছেন, কিন্তু সবসময় হাত পাততে সংকোচ হয়, আর অসুখ করলে খরচের বহর যে অনেক বেড়ে যায়। স্বামীজি অসুস্থ হয়েছে আমরা বলেছি। I have no shame to beg of one person in the world, and that is yourself. Whether you give or refuse, it is the same to me. If possible, send some money kindly. How are you? I am going down by middle of October. Very glad to learn from Jagmohan the complete recovery of Kumar, Prince Sahib. স্বামীজি ওখানে যাবার আগে, আমেরিকা যাবার আগে তার যে পুত্র সন্তান যে হয় তার আশীর্বাদে, সেই পুত্র সন্তান যে প্রিন্স সাহেবের কথা, কুমারের কথা বলছেন, সেই অসুস্থতার কথা। জগমোহন অর্থাৎ তার যে মুন্সি জগমোহন, তার যে দেওয়ান ছিলেন ক্ষেত্রীর রাজা অজিত সিংহের, সেই তার কথা উল্লেখ করছেন। সেই জগমোহনের কাছে আমি আপনার পুত্রের কুমারের সুস্থ হয়ে উঠেছে সেটি খবর পেয়েছি। Things are going on well with me, hoping it is the same with you. Ever yours in Lord Vivekananda. এই স্বামীজি এখন 1898 চিঠিটা লিখলেন 17 জুলাই। এই জগতে শুধুমাত্র একজনের কাছে আমার কিছু চাইতে লজ্জা হয় না, তিনি হলেন আপনি। আপনি দিলেন কি না দিলেন আমার কাছে দুই সমান। যদি সম্ভব হয় অনুগ্রহ করে কিছু টাকা পাঠাবেন। আর আপনি কেমন আছেন, আমি অক্টোবরে পরে নিচে নামবো। আর জগমোহনের কাছে আপনার কুমারের শারীরিক সুস্থতার খবরও পেয়েছি, এবং আমারও সব খবর ভালো, আশা করি আপনি সব কুশল। তিনি বলছেন, তার আগেই তিনি বললেন যে আমার অসুস্থতার কথা, তারপরে তিনি বলছেন এবং মানসিক অসুস্থতার সেগুলো তো আরো দুঃখ, সেগুলো তো আমরা আগেও বলেছি। এবং স্বামীজি আমেরিকা থেকে ফিরলেন 1897-এ, সারা ভারত তাকে অভ্যর্থনা জানালো, তারপরেও কিন্তু স্বামীজি আগে যেমন বলতেন যে ভারতের মানুষরা মুখে তারা বলে, কিন্তু তারা কাজের বেলায় সাহায্যের ব্যাপারে তারা কিছু করে না। এখানে আমরা দেখছি স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পরেও, সারা ভারতকে অভ্যর্থনা জানানোর পরেও, তার অসুস্থতার জন্য তার কাছে কোনো টাকা পয়সার জন্য তার কাছে কোনো সাধারণ মানুষের কোনো সহায়তা কোথাও নেই। কত দুঃখজনক, লজ্জাজনক যে আজকে আমরা স্বামীজি কে তখন আমরা সেই দিনে যথোপযুক্ত তার যে সম্মান এবং তার যে ব্যবস্থাপনা এই দেশের মানুষরা কেউ করে উঠতে পারেনি। দেশের মানুষও একটা তো বটেই, তারা সেই সময় ইংরেজ পদানতের জন্য তাদের অনেকে দারিদ্রতা ছিলই, তো সেই জন্য ক্ষেত্রী মহারাজের মতো যারা সক্ষম ছিলেন এবং যারা সহানুভূতিশীল ছিলেন, কিন্তু এছাড়া অনেক মানুষ ছিলেন যারা তখনও বিরুদ্ধ ভাবাপন্ন ছিলেন। সেই জন্য স্বামীজি তাকে বলছেন এইভাবে যে একমাত্র আপনার কাছে চাইতে আমার লজ্জা নেই, আপনি না দিলেও আমার কাছে কিছু যায় আসে না। আমরা জানি ক্ষেত্রী মহারাজ স্বামীজির কাছে দীক্ষা নিয়েছিলেন, তিনি তার স্বামীজি তার দীক্ষা করেছিলেন তিনি, এবং তিনি তার শিষ্য ক্ষেত্রী মহারাজা। তো তাকে তারপর বলছেন এবং তার সঙ্গে বলছেন যে আপনি ভালো থাকুন, আমি তবু ভালো আছি। স্বামীজির হৃদয় যে রক্তক্ষরণ, সেটি আমরা তো ওইভাবে বললাম যে অমরনাথে যাওয়ার পথে স্বামীজির হৃদয়ের যে দুঃখ, মানে যেটা
শারীরিক অসুস্থতা, যেটি হয়তো হার্ট অ্যাটাক বা আজকের পরিভাষায় হার্ট ফেলিওর, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা ডাইরেক্ট কার্ডিওমায়োপ্যাথি এমন কিছু হয়ে থাকতে পারে। কিন্তু তার সাথে মানসিকভাবে স্বামীজির এই যে সকল দুঃখ যন্ত্র কষ্টের মধ্যেও, যেখানে তার নিজের কাজটি শুরু করতে পারছেন না শ্রীনগরে, গুডউইনের শরীর ত্যাগ হচ্ছে, এবং তার এই কষ্ট, তার এই শারীরিক কষ্ট, টাকা পয়সার কষ্ট, সেসবের মধ্যে স্বামীজি একমাত্র ক্ষেত্রীর মহারাজের কাছে ততটা গভীর এবং আপনার সম্পর্ক ছিল যে তার কাছে তিনি বলতে পারছেন সেই বিষয়ে, তার বলতে কোনো রকম তার কোনো সংকোচ বা কিছু যাচ্ছে না। এরপরে চিঠিতে আমরা আসবে, চিঠির কয়েকটি আমরা পরবর্তী দেখলেই বুঝতে পারবো যে সেখানে কি বোঝানো হচ্ছে চিঠিগুলোর মাধ্যমে, এরপরে কি বলতে চাইছেন এবং সেই চিঠিটা কোন ধারাতে কোন দিকে আমাদের নিয়ে যাবে। পরের চিঠিটা অক্টোবরের 16 তারিখ আমরা পাচ্ছি। এরপরে স্বামীজির যে চিঠি, নেক্সট চিঠিটি, সেটি অক্টোবরের 16 তারিখ বলছে আপনার তারের পরে, আমার তারের পরে যে চিঠি গেছে তাতে আপনার অভিপ্রেত সংবাদ ছিল। আপনার তারের উত্তরে আপনার আমার স্বাস্থ্যের সংবাদ দিয়ে আর কোনো তার করিনি। অর্থাৎ একটা স্বামীজি আগে টেলিগ্রামও করেছিলেন আগে, এবং তারপরে যে চিঠিটা আমরা আগে পড়লাম তাতে যে চিঠি ইনি যা জানতে চেয়েছিলেন ক্ষেত্রীর মহারাজা, তা সেটি নিজের স্বাস্থ্য এবং সবকিছু জানিয়েছেন। আগে বলেছেন যে আমার শারীরিক অসুস্থতা, তার সঙ্গে সুস্থ হচ্ছি আর ভালো আছেন সেইভাবে বলেছেন এই তার কষ্টের মধ্যেও। আর যুবরাজের শারীরিক অসুস্থতা বা সুস্থতার কথা জানতে চেয়েছেন, জেনেছেন। বলছেন এরপরে অনেক রোগ ভোগের পরে আরোগ্য লাভ করে কলকাতায় যাচ্ছি। 10 বছর কলকাতায় বাংলার দুর্গাপুজো দেখিনি বলে সেখানে পুজো দেখব। পাশ্চাত্যের বন্ধুরা জয়পুর যেতে পারেন, জগমোহন অর্থাৎ সেই যিনি দেওয়ান যদি থাকেন তাহলে তাকে নির্দেশ দিয়ে জয়পুরে যাতে তাদের দেখাশোনা করেন। সারদানজিয়া তার গুরু ভ্রাতা, তিনিও যাচ্ছেন। তো বলছেন আমি মুন্সিজি অর্থাৎ এই মুন্সি জগমোহনকে জানিয়ে দিচ্ছি তাদের যাওয়ার জন্য, আপনার যুবরাজ কল্যাণের জন্য প্রার্থনা করি। এরপরে স্বামীজি কলকাতায় চলে আসবেন বলে বেলুড় মঠের ঠিকানা দিচ্ছেন। এটি আমরা শুধু জেনে নিলাম যে এটি মধ্যখানের এই চিঠিটি, এটা স্বামীজি দেখছেন আমরা, স্বামীজি চিঠিটা লিখেছেন লাহোর থেকে। লাহোর মনে রাখতে হবে যে সেই সময় যে লাহোর আজকে বর্তমানকালে সেই লাহোর আর ভারতবর্ষের মধ্যে নেই, সেটি অখণ্ড ভারতবর্ষের যে অংশ সেটি পরবর্তীকালে আজকের বর্তমান পাকিস্তানের অংশ এসে গেছে। স্বামীজির কলমটু আলমোড়া যে অনেক, তার মধ্যে যেগুলি স্বামীজি লেকচার দিয়েছেন তার মধ্যে অনেকটা অংশই আজ কিন্তু আর বর্তমান ভারতের মধ্যে নেই, সে অখণ্ড ভারতের অংশ। কলম্বো যদি আমরা ভাবি সেটি আজকে শ্রীলঙ্কা, শেষ দিকে যে লেকচারগুলি ঢাকাতে দেওয়া সেটি আজকে বাংলাদেশ, লাহোর সিয়ালকোট সেটি আজকে পাকিস্তান। একটা বড় অংশ আজকের দিনে অন্য দেশের মধ্যে আজকে রয়েছে, সে অখণ্ড ভারতের মধ্যে আজ আর নেই। স্বামীজি এরপরে বাংলায় যখন ফিরে আসছেন, ফিরে এসে স্বামীজি একটা চিঠি তাকে লিখছেন 26শে অক্টোবরে, একটা বিশেষ চিঠি, যে আই এম ভেরি অ্যাংশিয়াস টু নো অ্যাবাউট ইউর হেলথ। I had a desire to look in on my way down, but my health failed completely. স্বামীজি বলছেন যে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। I had to run down in all haste. There is some disturbance with my heart, I'm afraid. সে যে ওই আমরা বললাম অমরনাথের যাওয়ার সময় স্বামীজি অসুস্থ হয়ে পড়েন, সেটা স্বামীজি বলছেন আমার হার্টের কিছু দুর্বলতা দেখা দিয়েছে সম্ভবত, আমাকে শরীর এত ভেঙে পড়ে আমাকে তাড়াহুড়ো করে নিচে নেমে আসতে হয় আমাকে বাংলাতে। এবং বলছেন যে আই এম হিয়ার, আই এম ভেরি অ্যাংশিয়াস to know about your health also. If you like, I will come over to Khetri to see you. I am praying day and night for your welfare. Do not lose heart if anything befalls. The mother is your protection. Write me all about yourself, House Kumar Sahib. With love and blessings. স্বামী নিজের অসুস্থতা, প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন এবং তখন ক্ষেত্রীর মহারাজা অজিত সিংহ অসুস্থতা হয়েছিল তারও, তার কথা তিনি জানতে চাইছেন এবং তার কুমার সাহেব তার পুত্রের কথা জানতে চাইছেন। এরপরে আমরা ওই চিঠিটার উত্তরে আমরা দেখবো যে চিঠিটা স্বামীজি আগে আমরা পড়লাম, যেখানে তিনি কিছু ফান্ডের কথা বলেছিলেন সেটি বিষয়ে এরপরে চিঠিতে আমরা জানতে পারবো স্বামীজি এবার কি ওখানে কি উত্তরে সেখানে কি আসবে। সেই চিঠিটি হচ্ছে 22শে নভেম্বরের চিঠি। আমরা বাংলায় তো ওই
অক্টোবর এটা পড়ে নিলাম, যেটি তিনি খবর নিচ্ছেন সকলের। তারপরে অর্থাৎ 26শে অক্টোবরে তিনি এই খবর নিলেন বেলুমঠে পৌঁছে যে তার নিজের স্বাস্থ্য ভেঙে গেছে হৃদযন্ত্রের গোলযোগ, এবং তার শারীরিক অবস্থার জন্য তিনি ক্ষেত্রী মহারাজারও অসুস্থতার জন্য তিনি জানতে চাইছেন। এরপরে যে নভেম্বর মাসের যে চিঠিটা আমরা এখন আসবো, সেটি একটা বিশেষ যেটা চিঠি, সেটাতে আমরা আসি। সেটি নভেম্বরের 22 তারিখের চিঠি, 22শে নভেম্বর। Many thanks for your kind note and the Nimbark ভাষ্য reached through জগমোহন লালজি। স্বামীজি একটা নিম্বার্ক ভাষ্য চেয়ে পাঠিয়েছিলেন, নিম্বার্কাচার্যের রচিত বিভিন্ন, যেমন ব্রহ্মসূত্র, গীতার ইত্যাদি, শঙ্করাচার্য রচিত ভাষ্য, তেমনি রামানুজ রচিত ভাষ্য, মাধবাচার্য রচিত ভাষ্য, তেমনি আচার্য নিম্বার্ক রচিত ভাষ্য আছে। সেটি এদের মাধ্যমে চেয়ে পাঠিয়েছিলেন, সেটি তিনি পেয়েছেন। বলছেন, I approach your highness today on a most important business of mine। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিঠিটি, 22শে নভেম্বর 1898। সেই সময় চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়, এবং আমরা দেখবো যে সেই সময় চিঠিটি বাংলায় অনুবাদ হয়নি। যেটা বাংলাতে বর্তমানে হয়তো অনুবাদ থাকতে পারে, বর্তমানে এডিশনগুলো সেটা নিজেরা দেখে নিতে পারবেন। আমি মূল শুধু ইংরেজি থেকে পড়ছি, এবং চিঠিটা বিষয়বস্তু পড়লেই বোঝা যাবে যে সেই সময় কি কারণে হয়তো বাংলা অনুবাদ না করা হয়ে থাকতে পারে। এবং সেটি আমরা যে স্বামীজির কথা, যে তার হৃদয়ের আমরা রক্তক্ষরণ, অর্থাৎ মানসিক যে রক্তক্ষরণ কষ্টের কথা আগেও বলেছি, সেটি এখানে এই চিঠিতে পুঙ্খানুপুঙ্খানুভাবে পাওয়া যাবে। I approach your highness today on a most important business of mine। আমি আপনাকে, your highness, আমি একটা আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আপনাকে আমি চিঠি লিখছি। কি সেটি? Knowing well that I have not the least shame in opening my mind to you, and I consider you as my only friend in this life। আগেও বলেছেন যে আপনার কাছে জগতে একজনের কাছে টাকা চাইতে আমার কোনো লজ্জা হয় না, যে আমার টাকার অভাব হবে। তখন বলছেন যে আপনার কাছে আমার লজ্জা নেই আমার নিজের মনকে খুলে বলতে, এবং আপনি আমার একমাত্র বন্ধু। If the following appeals to you, good; if not, pardon my foolishness as a friend should। আমি এখন যা বলবো সেটা যদি আপনাকে আপনার ভালো মনে হয়, খাটে, তাহলে আপনি তেমন করতে পারেন। যদি মনে হয় এটি আমার বোকামি, তাহলে আপনি একজন ভুল, যদি মনে হয় তাহলে আপনি আমার একজন নিজের বন্ধুর বোকামি ভেবে তাতে ক্ষমা করবেন। এইভাবে লিখছেন। As you know already, স্বামীজি চিঠিটা লিখছেন কলকাতা থেকে বেলুড় মঠে আসার পথে, বেলুড় মঠ থেকে লিখছেন। As you know already, I have been ailing since my return। আমি ফেরার পর থেকেই অত্যন্ত অসুস্থ ছিলাম। And Calcutta, your highness assured me। স্বামীজি বলছেন যে ভারতে আসার, কলকাতা আসার পরে এর আগের চিঠিতে যে কথা বলছেন, যে your highness assured me of your friendship and help for me personally, and advised me not to be worried about this incurable malady। এর আগে যখন স্বামীজি টাকা চেয়েছিলেন, আমরা দেখলাম যে শ্রীনগর থেকে, যে ওনারা সাহায্য করছেন যথাসাধ্য মিস ম্যাকলাউড এবং মিসেস অলিবুল, কিন্তু তার অসুস্থতার জন্য আরো এত ওদের কাছে টাকা চাইতে স্বামীজির খারাপ লাগছে বলে নিঃসংকোচে তার কাছে হাত পাচ্ছেন, ক্ষেত্রী মহারাজের কাছে। তো সেটা বলছেন যে আপনি আগেও আমাকে বলেছেন যে কোনো প্রয়োজন হলে আপনার কাছে চাইতে পার্সোনালি, যে আর কোনো বিষয়ে যাতে চিন্তা না করি, যে এই বিষয় আর আমার অসুস্থতার বিষয়ে বলছেন, দিস ডিজিজ হ্যাজ বিন কজড বাই নার্ভাস এক্সাইটমেন্ট and no amount of change can do me good। আমার যে অসুস্থতা সেটি আমার মনের মানসিক এই কষ্টটা একটা কারণ। শারীরিক কষ্ট তো আমরা বললাম, সে যে হৃদযন্ত্রে যেটা গোলযোগ দেখা দিল, আর মানসিক কষ্ট আমরা একটু আগে বলেছি যে তার কাজটা সম্পূর্ণভাবে হয়ে উঠতে না, তখনও আটকে যাওয়া, বারবার বাধাপ্রাপ্ত হওয়া, গুরুজনের মৃত্যু ইত্যাদি আরো এই কাজগুলিতে আমরা দেখেছি যে আমরা আপনার চিঠি পড়ে থাকেন, স্বামীজি এনার যে দেওয়ান মুন্সি জগমোহন লাল, তাকেও একটি চিঠিতে লাগিয়ে লিখেছেন ওই জয়পুরে তার দেখাশোনা করার জন্য, তার গুরু ভাই শারদ মহারাজের জন্য। তখনও তিনি বলেছেন যে আমি এখন আর লেকচার এইসব যে আগে যে ঘুরে ঘুরে লেকচার শুরু করেছিলাম, অর্থাৎ আমেরিকা থেকে ফেরার পরে কলম লেকচার যেগুলি,
এখন সেগুলো আমি আর অতটা করতে চাইছি না। আমি দেখেছি যে ওইসব করে লেকচার দিয়ে এই দেশে এখন ওইভাবে কাজ হবে না যেভাবে বিদেশে হয়েছে। এদেশে এক জায়গায় বসে আমি আমার কাজটি, আমার সংস্থা যেটি আমি সংঘের মাধ্যমে, বেলুড় মঠ রামকৃষ্ণ সংঘের মাধ্যমে যে কাজটা ভবিষ্যৎ ভারতের জন্য যে কাজটি, পুনরুত্থানের কাজটি নীরবে করতে চাই, সেটির বিষয়ে আমি নীরবে কিছু টাকা সংগ্রহ ইত্যাদি করছি। তো স্বামী এখানে বলছেন যে ওই জন্য ঘোরাঘুরিতে আমার কোন রকম আমার উপকার হবে না, আমার মানসিক এই কষ্টটা যে আমার এই সবকিছুর বড় কারণ। unless this worry and anxiety and excitement are taken off me, আমার যে চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে সেটা যদি দূর না হয়, শারীরিক তো একটি আলাদা, তার যেটা মানসিক, তার প্রিয়জনরা যে চলে যাবার সেই দুঃখ কষ্ট, এবং তারপরে তার শারীরিক সবকিছু, যেটা আমরা বললাম মানসিক এই কাজটি না এগোতে পারার, তার ধীরে ধীরে নানা জায়গায় ধীরে ভাবে কাজ চলছে, তিনি যে কাজটি করতে চাইছেন দেশের পুনরুত্থান রামকৃষ্ণ সংঘের স্থাপনের মাধ্যমে। After trying these 2 years a different climate, I am getting worse every day and now almost at death's door. দেখো 1898-এ তার শরীর মহাসমাধির 4 বছর আগে স্বামীজি লিখছেন, এই ডিফারেন্ট ক্লাইমেটে, অর্থাৎ ইংল্যান্ডের আমেরিকা একরকম ক্লাইমেট আর এখানে এদেশে অন্যরকম, আমার শরীর অত্যন্ত খারাপ এবং আমি প্রায় মৃত্যুর সামনে পদপ্রান্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এই অ্যাপিল টু ইয়োর হাইনেসেস ওয়ার্ক জেনারোসিটি এন্ড ফ্রেন্ডশিপ, আপনার কাছে আমি অ্যাপিল করছি যে আপনার সাহায্য এবং ভালোবাসা এবং বন্ধুত্ব। I have one great sin rankling always in my breast, একটা খুব বড় পাপ অপরাধ আমি করেছি, সেটি আমার মনের মধ্যে সবসময় আমার কাঁটার মধ্যে বিচ্ছে। এটি স্বামীজির যে হৃদয়, যেটি স্বামীজির যে অনেক গভীর ব্যক্তিগত যে ভাবটি তিনি লিখছেন, যেটি আমরা জগতের কাছে প্রকাশ বা সকলের জন্য ছিল না, বা ওই জন্যই এই চিঠিটা সেই সময় বাংলায় প্রকাশিত হয়নি, বাংলাতে অনুবাদ হয়নি। কেন সেটা দেখবো, যে আমার এই একটা অপরাধ পাপ মনের মধ্যে কাঁটা দেয় সবসময়, দ্যাট ইজ ইন অর্ডার টু ডু সার্ভিস টু দ্য ওয়ার্ল্ড I have sadly neglected my mother, অর্থাৎ আমি দেশের এবং জগতের কাজ করার জন্য আমি আমার মা, তাকে আমি তার অবহেলা করেছি। অর্থাৎ স্বামীজির বাবা দেহত্যাগের পরেও মা যখন একা কত কষ্টের মধ্যে, ছোট ছোট 2 ভাই, মেজ ভাই এবং ছোট ভাই সকলকে ছেড়ে স্বামীজি নিজের সন্ন্যাস নিয়ে তিনি বাইরে বেরিয়ে পড়লেন এবং কোনো তার খবর কোথাও নেই, সারা ভারত ঘুরলেন, তারপরে আমেরিকা। তো সেইটি তার মধ্যে মনের মধ্যে কাঁটার মতো বিচ্ছে। Again, since my second brother has gone away, she has become awfully worn out with grief. Second brother অর্থাৎ যে মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির মেজ ভাই বা পরের ভাই, আর সবচেয়ে ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তখন খুবই ছোট। মহেন্দ্রনাথ দত্ত স্বামীজি তিনিও তখন বাইরে বেরিয়ে পড়েছিলেন, তিনি এই মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে তিনি ওই যাবেন, এবং পরবর্তীকালে স্বামীজি যখন দ্বিতীয়বার যখন স্বামীজির সঙ্গে ওই ইংল্যান্ডে যখন স্বামী থাকার সময় সেখানে এসে পৌঁছন, সেখানে দেখা হয়। স্বামীজি চেয়েছিলেন তিনি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি শিখুন এবং তিনি দেশে ফিরে এসে তিনি তার কিছু কর্ম এবং দেখাশোনা করুন, কিন্তু তিনিও যখন চলে গেলেন নিজের মতো করে, তিনি নিজের পথ নিয়ে, তিনিও আমরা জানি তিনি আজীবন অকৃতদার ছিলেন, বিবাহ করেননি মহেন্দ্রনাথ দত্ত। তখন এই ছোট ভাই, মেজ ভাইও যখন এমন চলে গেছে নিজের মতো করে নিজের পথ খুঁজে নিতে, তো মা তখন আরো একা, শুধু ছোট্ট সবচেয়ে ছোট ভাই, সবচেয়ে ছোট পুত্র তাকে নিয়ে। এবং জানি স্বামীজির এক বোন, তার বোন স্বামী যখন পরিব্রাজকে রয়েছেন আমেরিকা যাওয়ার আগে, তিনি তখন আত্মহনন করেছিলেন, আত্মহত্যা করেছিলেন, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে বা যেমন সে সময় বা তার সাংসারিক বা সে সময় ছিল সামাজিক যা দুঃখ কষ্ট, তিনি আত্মহত্যা করেছিলেন স্বামীজির এক বোন। সেটাও স্বামীজির মধ্যে যে মনের মধ্যে যা কষ্ট পেয়েছেন, স্বামীজির ভাব বুঝতে পেরে স্বামীজির মা কতটা কষ্ট পাচ্ছেন। তার স্বামী গত হলেন, সেখানে এত সচ্ছল পরিবারে, সেখানে তার মাথা গোঁজার কোনো দুপুরটা খাবার বন্দোবস্ত নেই। বড় ছেলে তার চলে গেল সন্ন্যাসী হয়ে, তার কোনো খোঁজ খবর কোথাও নেই। মেজ ছেলেও এখন চলে গেছে, এক বোন এক মেয়ে সে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। এত কষ্টের মধ্যে শুধু ছোট্ট ছেলেটি রয়েছে, ছোট্ট ভাই, সবচেয়ে ছোট ছেলে। Now my last desire is to make seva, give service and serve my mother. স্বামীজি বলছেন আমার একটা শুধু ইচ্ছে, আমি যদি কোনো মায়ের এখন কিছু সেবা, মাকে যদি দেখাশোনা করতে পারি for some years at least, অন্তত কয়েকটা বছর। I want to live with my mother and get my younger brother married to prevent extinction of the family. আমি চাই যে আমি আমার মার সঙ্গে থাকি
এবং ভাবা যায় স্বামীজি ভাবছেন যে আমি অর্থাৎ আমরা বেলুড়মঠে আমি ছেড়ে দিয়ে আমি মায়ের সঙ্গে কিছু সময় থাকি, কয়েক বছর মায়ের সেবা করি, এবং আমার ইয়ঙ্গার ব্রাদার মেজো ভাই যে শেষ পর্যন্ত তিনিও বিয়ে করেননি মহেন্দ্রনাথ দত্ত, তাকে অন্তত বিয়ে দিয়ে দিই যাতে আমাদের বংশলোপ না হয়। This will certainly smoothen my last days as well as those of my mother. অন্তত আমার শেষের দিন কটে আমি অন্তত শান্তি পাবো এবং মা অন্তত শান্তি পাবেন, সারা জীবন এত কষ্ট করেছেন। She now lives now in a hovel. তিনি কোনোভাবে কোনো এক জায়গায় ঝুপড়ির মতো জায়গাতে কোনোভাবে মাথা গোজার একটা ঠাঁইতে কোনোভাবে তিনি দিন কাটাচ্ছেন। I want to build a little decent home for her and make some provision for the youngest. আমি তার জন্য একটা ছোট্ট বাড়ি অন্তত করে দিতে চাই। আমরা জানি যে স্বামীজির সেই যে পৈতৃক ভিটে যেটি বর্তমানে রামকৃষ্ণের সঙ্গে এসেছে, সেটিও কত ভাগ হয়েছিল, কত শরিকে ভাগ হয়ে সেটি কত কঠিন লড়াই করার পরে রামকৃষ্ণের সঙ্গে 100 বছর আগে এসেছে, পরে এখন এসেছে। অর্থাৎ স্বামীজির মায়ের সময় তাকে কত কঠিন ভাবে সেখানে কোর্ট কেস হয়েছিল, স্বামীজিরই যারা আত্মীয়রা স্বামীজির মায়ের বিরুদ্ধে কোর্টে কেস করেন যাতে তাকে সেই তার পৈতৃক জায়গা থেকে সরিয়ে দেওয়া যায়, কতটা কঠিন কষ্ট করতে হয়েছে। তাই বলছে যে মায়ের জন্য অন্তত একটা ছোট্ট বাড়ি যদি আমি তৈরি করে দিতে পারি, আর আমার ছোট্ট ভাইয়ের জন্য, সবচেয়ে ছোট ভাই, প্রভিশন ফর দ্য ইয়ংগেস্ট, তার জন্য যদি কিছু ব্যবস্থা করে যেতে পারি। As there is very little hope of his being a good earning man, সে যে খুব ভালো বড় হয়ে রোজগার করতে পারে এমন আশা খুব সম্ভাবনা কম। আমরা জানি স্বামীজির ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও বিবাহ করেননি এবং তিনি পরবর্তীকালে তিনি বামপন্থী চিন্তাধারার সঙ্গে তিনি যুক্ত হয়ে যান এবং তারপরে তিনি সেই সময় ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি যোগদান করেন। শেষে তিনিও বিবাহ করলেন না এবং বামপন্থী চিন্তাধারা বা সেই ভাবধারায় যুক্ত হলেন এবং স্বাধীনতা আন্দোলনে যোগদান করলেন। পরে এটা তো সেটা অনেক পরের ঘটনা সেগুলি। Is it too much for a royal descendant of Ramachandra to do for one who he loves and calls his friend? রঘু বংশের অর্থাৎ যে রামচন্দ্রের সেই বংশের এবং ক্ষত্রিয় অর্থাৎ অজিত সিংহ ক্ষত্রিয় রাজপুত, তাই বলছেন সেই বংশের বংশধর একজন, তিনি যাকে ভালোবাসেন অজিত সিংহ এবং তাকে বন্ধু বলেন, তিনি কি এটুকু পারবেন না? I do not know whom else to appeal to. আমি জগতে এমন কোনো আর মানুষ জানি না। স্বামীজি আমেরিকা থেকে ফিরে এলেন, সারা ভারত তাকে বরণ করে নিল, কিন্তু তারপরও স্বামীজি নিজের মাথা গোঁজায় মানে নিজের মায়ের বা তাদের নিজেরও ব্যবস্থাপনা করার জন্য, নিজের খরচপত্র চিকিৎসার জন্য, মায়ের জন্য, নিজের সংঘের জন্য কোনো মানুষ বিশেষ তখনও নেই যে তারা সাহায্য করবেন। আজকে 100 বছর পরে অনেক সচ্ছলতা অনেক কিছু রয়েছে, কিন্তু তখন যখন স্বামীজির সশরীরে কতদূর তাকে কষ্ট করতে হয়েছে, চিঠিটা তার তার সেই বললাম যেটা মানসিক যেটা রক্তক্ষরণ, এই চিঠিটা তার বর্ণে মনে উদাহরণ। The money I got from Europe was for the work, and every penny almost has been given to that work. ইউরোপে যে টাকা পেয়েছে সেটি কাজের জন্য, অর্থাৎ এই যে রামকৃষ্ণ সংঘ শুরু করে তার যে কাজ শুরু করছেন, বিভিন্ন স্থানে যে সেন্টারগুলো একটা একটা শুরু করছেন, সেই কাজগুলি তখন শুরু হলো কোনটি ধীরে ধীরে ওই প্রথমে ওইটি শুরু হলো, ওই চেন্নাই মঠটি, ম্যাড্রাস মঠ শুরু করলেন, শশী মহারাজকে পাঠালেন, অখণ্ডানন্দজি সারগাছি শুরু করলেন, একটা দুটো করে কাজ শুরু হচ্ছে। আর বেলুড় মঠে আলো বাজাতো সেটিতে বটেই, তো সেটুকুর জন্য যা কিছু টাকা পয়সা পেয়েছে তাতেই খরচ হয়েছে। নট ক্যান আই বেগ অফ আদার্স ফর হেল্প ফ্রম মাই ওন সেলফ, কিন্তু নিজের জন্য আমার কোনো টাকা নেই, আমি কারোর কাছে চাইতে পারবো না, কার কাছে আমি ভিক্ষা চাইবে, কে বা আমাকে দেবে। আর অ্যাবাউট মাই ওন ফ্যামিলি অ্যাফেয়ার্স, আমি নিজের খরচপত্র আর আমার নিজের আমার মায়ের এবং আমার ভাইদের খরচপত্রের জন্য I have exposed myself to your highness, none else shall know of it. আমি আপনাকে সবকিছু জানালাম এবং অন্য কেউ এই বিষয়ে কিছু জানবেন না। সেই জন্য আমরা ভাবতে পারি হয়তো সেই সময় এই চিঠিটি কেন বাংলায় অনুবাদ করা হয়নি সেই সময়, যে অন্য কাউকে শুধুমাত্র তার জন্য। স্বামীজি নিজেকে বলছেন যে আই এম টায়ার্ড, হার্ট সিক অ্যান্ড ডাইং, আমি অত্যন্ত দুর্বল, অসুস্থ এবং আমি মৃত্যুর মুখে এখন রয়েছি। Do I pray this last great work of kindness to me, befitting your great and generous nature, and as a crest to the numerous kindness you have shown to me, and as your highness will make my last day smooth and easy, may he whom I have tried to serve all my life ever shower his choicest blessings as on yours, you and yours. আমরা এটা বুঝতে পারি এটা কিভাবে স্বামীজি
কত কষ্ট থেকে স্বামীজি এটি তার স্বামীজি যে লিখছে যেটি তিনি দিচ্ছেন, ওর জন্য তাকে চিঠিটি লিখতে হচ্ছে সেটি যে আমি আমার এই শেষ কাজটি যেটা আমার জন্য যদি আপনি করে দিতে পারেন তাহলে আপনাকে ভগবান আপনার মঙ্গল কল্যাণ করবেন, এটি দিয়ে আমি শুধু রাখছি। দিস ইজ স্ট্রিক্টলি প্রাইভেট, will you please drop a whack to me whether you can do it, we will do it or not। স্বামীজি বলছেন এটি অত্যন্ত প্রাইভেট, এটি অন্য কাউকে জানানোর জন্য নয়, আপনি যদি এটি পারেন তাহলে আমাকে যদি দয়া করে আমাকে জানাতে পারেন এটি সম্ভব কিনা। আমরা দেখব যে সেটি তিনি কিভাবে তিনি সাহায্য করবেন। এইটির পরেই একটা চিঠি স্বামীজি লিখবেন, সেই চিঠিটা আমরা দেখলে আমরা আন্দাজ পেয়ে যাব। সেই চিঠিটার তারিখ দেওয়া নেই, এই চিঠিটার সম্বন্ধে দুটো সন্দেহ আছে। একটি নভেম্বর, এটা ডট ডট দেওয়া হয়েছে, এটা তারিখ শিওর নয় এই চিঠিটি কবে লেখা হয়েছে। কিন্তু আবার স্বামীজির যে কম্পিউটার বক্সে ডিসেম্বরে আরো পরে 1900 সালে একটি চিঠি পাওয়া যায়, সেখানে যদি দেখি সেখানে কিন্তু এই চিঠি যা রয়েছে এই চিঠিটির বিষয়বস্তুটি একই চিঠি ওখানেও রয়েছে। অর্থাৎ আমরা যদি বুঝতে পারি যে আসলে এই চিঠিটি কোনোভাবে কোথাও একটা ভুলভ্রান্তির জন্য এটি দু জায়গায় এটি এসে গেছে, যেহেতু এখানে চিঠিটার ঠিকানা ডেট তারিখ ঠিকভাবে দেওয়া নেই, এটা নভেম্বর কোশ্চেন মার্ক দেওয়া 1898, কিন্তু আবার ডিসেম্বরে 1 মাস পরে নয়, এটা 2 বছর পরে স্বামীজি আমেরিকা থেকে ফেরার পরে 1900 সালের যে ডিসেম্বর 2 বছর পরে একটি চিঠি পাওয়া যায়। সেই চিঠিও যদি আমরা যদি কমপ্লিট বক্সে দেখি এ সম্পূর্ণ একই চিঠি, মানে সম্পূর্ণ এক চিঠি। অর্থাৎ কোনোভাবে ভুল হয়েছে, হয় এই চিঠিটা সত্যি করে 1898 নভেম্বরে লেখা, সেটা ভুল করে ডিসেম্বর 1900 আবার চিঠিটা দেওয়া হয়েছে, অথবা চিঠিটা সত্যি করেই 1900-এরই ডিসেম্বরে লেখা, এই 1898 নভেম্বরে সেটি ভুল করে ছাপানো হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ একই চিঠি, মানে চিঠিটা সম্পূর্ণ আপনারা দুটো পড়লে কম্পিউটার বক্সে দেখবেন বাণী রচনায় একদম হুবহু এক। সেজন্য আমরা জানি না চিঠিটি প্রত্যক্ষ কোন সময় এটি লেখা, তবু আমরা এখন একবার পড়ে নিচ্ছি তাহলে একটা আন্দাজ পাবেন কি লিখছেন। স্বামীজি লিখছেন যে ভেরি গ্ল্যাড টু লার্ন দ্যাট ইউ অ্যান্ড ইয়োর কুমার আর এনজয়িং গুড হেলথ। এখন আপনি এবং আপনার সন্তান যে ভালো আছেন জানতে আনন্দ পেলাম। অ্যাজ ফর মি মাই হার্ট হ্যাজ বিকাম ভেরি উইক। স্বামীজি বলছেন এখন আমার হৃদয় এখনো দুর্বল। চেঞ্জ আই ডু নট থিঙ্ক উইল ডু মি এনি গুড। সেটা আগের চিঠির সঙ্গে এই জন্য কন্টিনিউশন মনে হচ্ছে, কারণ আগের চিঠিতে এই বিষয়টা বলেছেন। তার আগের একটা চিঠি যেটা আমরা পড়লাম যে তাদের দুপক্ষের শরীরের কথা জানিয়েছেন, অজিত সিংহের এবং তার ছেলের শরীরের কথা এবং নিজের শরীরের হার্টের কথা বলেছেন, হৃদয় দুর্বল এবং চেঞ্জ ভালো নিয়ে কোনো লাভ হবে না। কোথাও অন্য কোথাও বায়ু পরিবর্তন যেটা আগের দিনে হতে বলা হতো, পশ্চিমে যাওয়া বলা হতো, তাতে লাভ হবে না, সেটাও স্বামীজি এখানে আবার বলছেন। As for the last 14 years, I do not remember to have stopped at one place for 3 months at a stretch. বিগত 14 বছরে 1898 থেকে 14 বছর হলে কত হয়, 10 বছর মানে 1888 আরো 4 বছর 1884। অর্থাৎ এই স্বামীজির অলমোস্ট এটা যদি 1886 আমরা ধরি, ওই জন্য চিঠিটা এই কারণ মনে হয় যে 1900 হতে পারে, কারণ সেক্ষেত্রে 1886 যখন শ্রীরামকৃষ্ণের শরীর ত্যাগ হয় সেখান থেকে 14 বছর হলে 1900 হয়, এবং সেখান থেকে যদি হয় শ্রীরামকৃষ্ণের শরীর ত্যাগের পরে স্বামীজি যখন বরানগর মঠে আসছেন, তারপর পরিব্রজে যাচ্ছেন, তখন থেকে স্বামীজি এটাই বলছেন যে 3 মাসের বেশি এক জায়গায় অধিকাংশ থাকিনি। কিন্তু যদি 84-এ হয়, অর্থাৎ যে শ্রীরামকৃষ্ণ শরীরে রয়েছেন এবং এটা যদি 1898-এ এই চিঠিটা লেখা হয়, তাহলে কিন্তু তখন 1894 থেকে 1886 যখন শ্রীরামকৃষ্ণ রয়েছেন শরীরে দক্ষিণেশ্বরে এবং তারপর কাশীপুর শ্যামপুকুরে, তখন কিন্তু স্বামীজি কলকাতাতেই রয়েছেন এবং সেখান থেকে তিনি যাতায়াত করছেন, ঠাকুরের সঙ্গে দেখা করছেন দক্ষিণেশ্বর, কাশীপুর, শ্যামপুকুর যেখানে যেখানে থাকছেন। তো সেই জন্য এটির সম্ভাবনা এটি যে চিঠিটা হয়তো 1900-এই 1900 সালেই লেখা, যেটি আমরা বললাম চিঠিটা দুবার ছাপানো হয়েছে, তবে এখানে পড়ে নিচ্ছি যেহেতু বিষয়টি রয়েছে এখানে। On the other hand, if by any chance I can live for a month in one place, I hope it will do me good. কিন্তু যদি কখনো কোনো এক জায়গায় অনেক মাস থাকতে পারি তাহলে আমার নিশ্চয়ই অনেক ভালো হতে পারে, শরীর ভালো হতে পারে। But I do not mind this.
1900 যদি হয় তাহলে বুঝবো যে তখনও স্বামীজি আমেরিকাতে ঘুরে এলেন, তারপরেও শরীর তখনও আস্তে আস্তে আরো বেশি খারাপ হচ্ছে, শরীর ভালো তো হচ্ছেই না, আরো খারাপ হচ্ছে। এবং আমরা জানি স্বামীজির তারপরে আরো সেই চোখে অসুস্থতা দেখা যায়, তাতে নিজেকে দৈত্যাচার্য শুক্রাচার্যের মতো এক চক্ষু বলে নিজেই নিজে মজা করছেন, তার ডায়াবেটিস, তার শ্বাসের কষ্ট, আরো নানা অসুস্থতা, পেটের সমস্যা ইত্যাদি ধরা পড়ে। স্বামীজি বলছেন, I do not mind this. However, I feel that my life work in this life is done. 1900 বলে এটি মনে হয় বেশি আরো। স্বামীজি বলছেন আমার মনে হয় আমার এই জগতের এই জীবনের কাজ শেষ হয়ে গেছে, আমার কিছু যায় আসে না, শরীর থাকুক কি চলে যাক। Through good and evil, pain and pleasure, my life boat has been dragged on. ভালো মন্দ, সুখ দুঃখের মধ্যে দিয়ে আমার জীবন তৈরি বয়ে গেছে। তো স্বামীজির বিখ্যাত চিঠি আপনারা পড়েছেন, আমরা জানি, মাই প্লে ইজ ডান, অসাধারণ চিঠি, সাথেও এই ভাবটির বিষয়ে স্বামীজি নিজে লিখছেন। The one great lesson I was taught in is that life is misery, nothing but misery. জীবনের শেষে প্রায় 1900, যদি এটা 1898 হোক 1900 যেটা বেশিরভাগ হোক, স্বামীজি সারা জীবন যে অল্প সময়ের মধ্যে যে কাজ করলেন, 1893 আমেরিকা যাওয়া থেকে, শিকাগো বক্তৃতা থেকে 1902 থেকে মাত্র 9 বছর, ভাবা যায় যে 10 বছর, এটি দশকও না, তার চেয়ে কম বিষয়ে ভারতকে জাগিয়ে তুললেন এবং পৃথিবী তোলপাড় করে তুললেন। আজকে এবং ভবিষ্যতে ভারত আর পৃথিবী এবং দেখবে স্বামীজিকে আপনার চিনবে, জানবে, এখনো আমরা পাচ্ছি, চিরকাল পেয়ে যাব। কিন্তু স্বামীজি সেখানে বলছেন যে তার এতটা যন্ত্রণাতে নীলকণ্ঠে যেমন মহাদেব শিব, যেমন তিনি বিষ পান করে অপরকে অমৃত দিচ্ছেন সমুদ্র মন্থনে, সারা জগৎ সেখানে অমৃত নিচ্ছে, সকল দেব দেবীরা শুধু অমৃত নিচ্ছে, কিন্তু শিব তিনি হলাহল, তিনি পান করে নীলকণ্ঠ হচ্ছেন। স্বামীজিও তো নীলকণ্ঠ শিব, তিনি তাই বলছেন যে one great lesson I have taught, I was taught, is life is misery, nothing but misery. তিনি শুধু বিষ পান করে যাচ্ছেন। Mother knows what is best. Each one of us is in the hands of karma. It works itself out and of no name. সকলের কর্মের মধ্যে দিয়ে আমাদের হাতে আমাদের জন্য বাধা, আমাদের যা কর্ম করতে হবে। There is only one element in life which is worth having at any cost, and it is love. জগতের এই সব কিছু মিজারির মধ্যে একটা যদি কিছু ভালো কিছু থাকে, সেটি হচ্ছে ভালোবাসা, প্রেম, এছাড়া আর কিছু নয়। Love immense and infinite, broad as sky and deep as ocean. This is the one great gain in life. এই একমাত্র এই ভালোবাসা যেটি সমুদ্রের মতো গভীর এবং আকাশের মতো উদার, যেটি স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছে পেয়েছিলেন, তার সম্বন্ধে বলেছিলেন হি ইজ LOVE পার্সনিফাইড। স্বামীজি নিজের সম্বন্ধেও তাই, তার শিষ্যরাও সেই একই কথা স্বামীজির সম্বন্ধে বলে গেছেন। স্বামীজি ওইটি বলছেন যে এই একমাত্র জগতে এটাই শিক্ষা পেয়েছে যে প্রেম, প্রেম। স্বামীজি অন্য চিঠিতেও লিখছেন, তার যে গায়ে গীত শোনাতে তোমায়, তারপরে সখার প্রতি, সেখানেও তাই একই কথা বলছেন যে প্রেম, প্রেম একমাত্র ধন, এছাড়া আর কিচ্ছু নেই জগতে, ওইটি দাও। ব্লেসড ইজ হি হু গেটস ইট। সেই ভালোবাসাতে পাগল হয় এবং সেই ভালোবাসাতে, সেই জন্য জগৎকে ভালোবাসে। স্বামীজি বলছেন আমি জগৎকে ভালোবেসে ফেলেছি, সেই জন্য আমাকে আবার আসতে হবে। শিব যেমন জন্য জগতের জন্য তিনি হলাহল নীলকণ্ঠ পান করছেন, স্বামীজি এই চিঠিতে সেই কথা তিনি মনে করেছেন, বারবার করে সেটি মনে বলছেন। আমরা এটি একটি স্বামীজির হৃদয়টি এখানে দেখলাম, হৃদয় যে রক্তমক্ষণ সেটি দেখলাম। এর পরের একটি চিঠি আমরা যেটা সেই আগের চিঠির কন্টিনিউশন আমরা দেখে নেব, যে স্বামীজি কি উত্তরে কি পেলেন সেই ওনার কাছ থেকে, ক্ষেত্রীর মহারাজের কাছে, সেটি তিনি বলছেন। আমরা আগে দেখলাম যে স্বামীজি ওই চিঠিতে চেয়েছিলেন তার মায়ের জন্য কিছু ব্যবস্থাপনা করা, টাকা পয়সা এবং বাড়ি ইত্যাদি ব্যবস্থাপনা করা, এবং তার ভাইয়াদের জন্য। তো 1 ডিসেম্বর 1898-এ স্বামীজি উত্তর দিচ্ছেন, অর্থাৎ সেই চিঠির উত্তর দিয়ে দিয়েছেন। নভেম্বর 22-এ স্বামীজি চিঠি লিখেছিলেন, আমরা পড়েছি। 1 ডিসেম্বর 1998-এ স্বামীজি উত্তর দিচ্ছেন, অর্থাৎ ক্ষেত্রীর মহারাজ আমরা বুঝতে পারছি যে অত্যন্ত শীঘ্র টেলিগ্রাম করেছিলেন। সেই জন্য স্বামীজি প্রায় 10 দিনের মধ্যে, নভেম্বর 22 এর পরেই 1 ডিসেম্বরে স্বামীজি উত্তর দিতে পারছেন, এত তাড়াতাড়ি। সে টেলিগ্রাম কি পড়েছেন সেটি বলছেন, Your telegram has pleased me beyond description. যে সঙ্গে সঙ্গে ক্ষেত্রীর মহারাজ তিনি কতটা ভালোবাসতেন তার গুরুকে, সঙ্গে সঙ্গে তিনি টেলিগ্রাম করেছেন যখন স্বামীজি বলেছেন যে আপনার কাছে আপনারা চাইতে কোনো সংকোচ নেই আমার মায়ের জন্য, এবং আমি চাইছি যে যদি টাকা পয়সা যদি ব্যবস্থাপনা করতে পারেন। তো বলছেন আপনার টেলিগ্রাম আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছেন, বিয়ন্ড ডেসক্রিপশন, এন্ড ইট ইজ ওয়ার্দি অফ ইউর নোবেল সেলফ, এবং আপনি আপনার মহানুভবতার পরিচয়। I herewith give you the details of what I want. অর্থাৎ ক্ষেত্রী রাজা টেলিগ্রাম করেছিলেন যে হ্যাঁ, তার মানে আমরা এটি ধরে নিতে পারি, যে বুঝে নিতে পারি
যে হ্যাঁ স্বামীজি আপনি কি চান সেটা জানান, বিস্তার করে জানান, কত টাকা কিরম কি খরচ কত ডিটেলস জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব, ব্যবস্থা করব। আমরা জানি তিনি করেছিলেন, সেটি দেখব। Here we give you the details of what I want. The lowest possible estimate of building a little home in Calcutta is at least 10,000 rupees. With that, it is barely possible to buy or build a house in some out of the way quarter of the town. A little house fit for 4 or 5 persons to live in. স্বামীজি যে বাড়ির কথা বলেছিলেন মায়ের জন্য, তাই বলছেন কলকাতাতে একদম ভেতরে নয়, একটু কোণের বাইরের দিকে অন্তত 10,000 টাকা লাগবে একটা ছোট্ট বাড়ি হতেও, এখানে 4-5 জন লোক থাকতে পারে। আর খরচপত্র থাকার খরচের জন্য, as for the expenses of living, the 100 rupees a month your generosity supplying my mother is enough for her. ক্ষেত্রী রাজা তিনি স্বামীজির মায়ের জন্য 100 টাকা করে ব্যবস্থা করলেন প্রত্যেক মাসে তাকে দেওয়ার জন্য। If another 100 rupees a month be added to it for my lifetime, for my expenses, unfortunately this illness has increased, which I hope will not be for long a source of trouble to you. As I expect only to live a few years at best, I will be perfectly happy. অর্থাৎ বলছেন যে আরো 100 টাকা যদি আপনি দিতে পারেন আমার নিজের খরচের জন্য, তাতে, এবং আমি যে কদিন আমার শরীর থাকে, কারণ আমার শরীর খারাপ হয়েছে, হয়তো বেশি দিন বাঁচবো না, আর কিন্তু শরীর খারাপের জন্য খরচ বেড়ে গেছে বলে, তাহলেই সেটি হলে আমি খুশি হব। অর্থাৎ মায়ের জন্য 100 এবং আমার জন্য 100 প্রতি মাসে। One thing more I will beg of you, আমি আপনার কাছে ভিক্ষা চাইব আরেকটি, if possible, the 100 rupees a month for my mother be made permanent, so that even after my death it may regularly reach her. স্বামীজি আমরা দেখছি যে স্বামীজি তাকে জানছে বলছেন যে আরো 100 টাকা, ওই 100 টাকা যদি মাকে যেটা পাঠাচ্ছেন সেটি আমার শরীরের পরেও মা যতদিন বেঁচে থাকবেন, মা যতদিন থাকবেন তাকে অন্তত তার সারা জীবন যেন তিনি পান, আমার শরীর চলে গেলে যেন সেটি বন্ধ না হয়ে যায়। Or even if your highness ever gets reason to stop your love or kindness for me, my poor old mother may be provided, remembering the love you once had for a poor sadhu. এরপরে আরো স্বামীজি কতটা কষ্টের সঙ্গে বলছেন যে যে এমন এমন যদি কোনো কারণেও হয় যে আপনি আমাকে আর দিতে চান না, অন্তত এটুকু চাইবে আমাকে দেবার দরকার নেই, মাকে অন্তত দেবেন। কোনো এক সময় একদিন কোনো এক গরিব কোনো সাধুকে ভালোবেসেছিলেন, তাকে যে আপনি দেখাশোনা করেছিলেন, সেইটুকু ভেবে অন্তত আমার মাকে দেবেন, আমাকে যদি নাও দেন নাই বা দেবেন। কতটা কষ্ট থেকে স্বামীজি এটাকে বলতে হচ্ছে। এবং বিশ্বজয়ী বিবেকানন্দ তার নিজের বাড়িতে তার নিজের মা, নিজের ভাইদের নিজের জন্য দেখাশোনা, নিজের চিকিৎসা খরচের জন্য সারা ভারতের মানুষদের মধ্যে তারা কেউ তখন অথচ তখনও কত বিরোধী, স্বামীজি বিরোধিতা করার জন্য কতজন তখনও রয়েছেন, কিন্তু সাহায্য করার জন্য অত্যন্ত কম। এরার মতো কয়েকজন রয়েছেন, ক্ষেত্রী রাজার মতো, বিদেশে কয়েকজন ম্যাকলাউড ও লিবুলের মতো কয়েকজন রয়েছে। This is all. Do this little work amongst the many other noble deeds you have done, knowing well whatever else can be proved or not, the power of karma is self-evident to all. এইটুকু শুধু, আর কিছু চাই না আপনার কাছে। এইটুকু যদি আপনি করেন তাহলেই আপনি যা কিছু আপনার যাবেন, আপনার এই আপনার যে কর্মের যা ফল, নিশ্চয়ই আপনি তার ফল সেটা আপনি পাবেনই। And the blessing of this good karma shall always follow you and yours. এই কর্মের ফল নিশ্চয়ই আপনার ভালো তাতে ফল লাভ করবে। As for me, what shall I say? Whatever I am in this world has been almost all through your help. এই জগতে যা কিছু আমার পাওয়া বা করা হয়েছে সবকিছু একমাত্র আপনার, একটা বড় অংশ আপনার সাহায্যে। স্বামীজি আমেরিকা যাওয়ার সময় তার টিকিটের ভাড়াও তিনি দিয়েছিলেন, আমরা জানি, ক্ষেত্রীর মহারাজা, এবং তার সঙ্গে টাকা পয়সা দিয়ে দিয়েছিলেন একটা অংশ, এবং জামা কাপড় কিছু দিয়েছিলেন, এবং নামটিও সম্ভবত তিনি দিয়েছিলেন যে এই নামটি মানে নেওয়ার জন্য। এর আগে স্বামীজি বিবিদেশানন্দ, সচ্চিদানন্দ এই নামগুলি নিতেন, কিন্তু সম্ভবত ক্ষেত্রীর মহারাজই স্বামীজি বিবেকানন্দের নামটি নিয়ে যেতে বলেছিলেন। You made it possible for me to get rid of a terrible anxiety and face the world to do some work. একমাত্র আপনার জন্যই আমি এই আমার এই নির্দ্বিধায় জগতের জন্য কাজ করতে পেরেছি আপনার সাহায্যের মাধ্যমে। It may be that you are destined by the Lord to be the instrument again of helping yet grander work. অর্থাৎ এখন আরো বড় সাহায্য, যেটা
আরো পরে একটা আমার মায়ের জন্য সাহায্য, আর ভবিষ্যৎ আমার শরীর রক্ষার জন্য যেটুকু সাহায্য সেখানে একটুকু করুন। টেকিং দিস লোড অফ মাই মাইন্ড ওয়ান্স মোর, এখন আমার মনের দুশ্চিন্তা যেটি আমার মায়ের জন্য চিন্তা সেটি আমার দূর করে দিয়ে আপনি আরো বড় কাজ করবেন। But whether you do this or not, স্বামীজি শেষ করছেন যে once loved is always loved, যে আপনি যদি নাও করেন আমার ভালোবাসা আমার কোনদিন ফুরবে না। একবার যেটা ভালোবেসেছি বলা হয় যে ভারত কি বাত হাতি কা দাঁত, যেসব কথা বলা হয়, একবার সে হাতির দাঁত বেরোলে আর ভেতরে ঢোকে না, সেই রকমই ওয়ান্স লাভড ইজ অলওয়েজ লাভড, যে আপনি যদি নাও করেন লেট অল, তাহলেও আমার কিচ্ছু যায় আসে না, আমি সেরকমই আপনাকে চিরকাল ভালোবাসবো। Let all my love and blessings and prayer follow you and yours day and night, for what I owe you already. And may the mother whose play is this universe and in whose hands we are his mere instruments, always protect you from all evil, ever see you in the Lord. এবং আমার সকল ভালোবাসা এবং প্রেম এবং আশীর্বাদ আপনার জন্য থাকবে, এবং জগন মাতা আপনার চিরকালের জন্য আপনার কল্যাণ করুন, আপনার ভালো করুন আপনার জন্য। এটি দিয়ে স্বামী শেষ করছেন। এরপরে একটা শুধু চিঠি আমরা, ছোট্ট চিঠি আমরা শুধু দেখে নেবো, যেটা আমরা শেষ চিঠি আমরা দেখতে চাইবো। সেই চিঠি দেখলে আমরা বুঝবো যে আমরা কি আমরা ওই বিষয়টির কথা আমরা বলতে চেয়েছি, যে কিভাবে তিনি সাহায্য করেছেন, সেই চিঠিতে আমরা সেই অংশটি আমরা পেয়ে যাব। চিঠি 15 ডিসেম্বরে স্বামীজি লিখছেন, আর অর্থাৎ 2 সপ্তাহ পরে, যখন এই টেলিগ্রামের মাধ্যমে তিনি বিস্তার করে জানালেন ওই 100 টাকা করে নিজের জন্য এবং এই মায়ের জন্য যতদিন নিজের শরীর থাকবে, এবং নিজের শরীরের পরেও মা যেন আজীবন পান, আর নিজে যদি নাও দেওয়া মাকে অন্তত যেন দেওয়া হয়। তো আমরা দেখবো যে সেটি সম্পূর্ণ ব্যবস্থা করেছিলেন ক্ষেত্রী মহারাজা। 15 ডিসেম্বর, তার 2 সপ্তাহ পরে স্বামীজি চিঠি লিখছেন, ইউর ভেরি কাইন্ড লেটার রিসিভড উইথ দ্য অর্ডার অফ 500 অন মিস্টার দুলিচাঁদ। অর্থাৎ আপনার ওই চিঠি পৌঁছেছে কাইন্ড লেটার, যাতে আপনি 500 টাকার যেটা ওটা পাঠিয়েছেন একজন দুলিচাঁদ তার মাধ্যমে। আই এম এ লিটল বেটার নাও, তিনি অর্থাৎ ক্ষেত্রী মহারাজার সঙ্গে সঙ্গে পত্রপাঠ 500 টাকা তখনই পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ 100 টাকা প্রতি মাসের জন্য তিনি আগামী 2-3 মাসের মতো, 3-3.5 মাসের মতো টাকা তিনি তৎক্ষণাৎ পাঠিয়ে দিলেন। আই এম লিটল বেটার নাও, ডোন্ট নো ওয়েদার দিস ইমপ্রুভমেন্ট উইল কন্টিনিউ অর নট, একটু ভালো হয়েছি, কতদিন ভালো থাকবে জানি না। আর ইউ টু বি ইন উইন্টার ইন দিস ক্যালকাটা, থাকবো কিনা, আপনি থাকবেন কি? অ্যাজ আই হিয়ার মেনি রাজাস আর কামিং টু পে দেয়ার রেসপেক্ট টু দ্য নিউ ভাইসরয়, নতুন ভাইসরয়ের আসার কথা ছিল সেই সময়, অনেকে রাজা আসছিলেন, শান্তি জানতে চাইছেন। The Maharaja of Sikar is here, learned from the papers already. Ever praying for you and yours and Vivekananda. আমরা এটা দিয়ে শেষ করবো। বললাম শুধু 2 মাসের চিঠি আমরা পড়লাম, 17 সেপ্টেম্বর থেকে আমরা বলেছি 15 ডিসেম্বর, মানে 3 মাসের চিঠি, 17 সেপ্টেম্বর থেকে 15 ডিসেম্বর, এই 3 মাসের মধ্যে চিঠিতে স্বামীজির যে অত্যন্ত গভীর একটা দিক, যেটি আমরা ব্যক্তি বিবেকানন্দ তার ব্যক্তিগত দিকটি, তার কষ্ট দুঃখের কথা সেটা আমরা জানলাম, যেটি বাইরের জগতে যেটা ছিল না বলেও সেই সময় চিঠিগুলি বাংলা অনুবাদ হয়নি। আর দেশের মানুষ যারা তাকে পেয়ে আনন্দ করলেন, তারা যে কতটা তাকে দুঃখ কষ্ট পেয়েছেন তাদের জন্য স্বামীজি এবং সাহায্য পাননি সেটাও দেখছি। কিন্তু ক্ষেত্রী মহারাজা তিনি নিজের গুরুকে সাহায্য করে গেছেন, আর আরো যারা করেছিলেন সেই সময় আমরা দেখলাম যে জোসেফ ম্যাকলাউড, মিসেস অলিভুড ইত্যাদি। অত্যন্ত গভীর ব্যক্তিগত কয়েকটি চিঠি আমরা পড়লাম সেটা দুঃখের আবহাওয়াতে। আমরা একটু কথা শুনে নিই। কৌশিক আছো? কৌশিক, তোমার কথা একটু শুনে নিতে পারি? আমি একটু লেট জয়েন করেছি। হ্যাঁ, আমরা আজকে 3 মাসের স্বামীজি চিঠি পড়লাম, 17 সেপ্টেম্বর থেকে 15 ডিসেম্বর 1898-এ। তাতে চিঠিগুলিতে স্বামীজি তার যে কিছু ব্যক্তিগত সাহায্যের জন্য চাইছেন, যেটি তিনি অপরের কাছে পেতে পারছেন না বা চাইতে পারছেন না। তার জগতের, দেশের, ভারতের সব কাজের জন্য তো রামকৃষ্ণ সংঘ স্থাপনের জন্য তো অনেকে যারা বাইরে, তার জন্য স্বামীজি আমেরিকা, ইংল্যান্ড গিয়ে টাকার ব্যবস্থা করে নিয়ে আসছেন। কিন্তু তার নিজের অসুস্থ হয়ে পড়েছেন যখন স্বামীজি অমরনাথ যাবার শ্রীনগরে, কাশ্মীরে গিয়ে, এবং তার নিজের অসুস্থতার সঙ্গে তার মায়ের জন্য চিন্তা, মায়ের দেখাশোনার খরচপত্রের কিছু নেই। আর এদিকে তার নিজের দুঃখ কষ্ট, তারা মানুষের দুঃখ কষ্ট, গুডউইনের মতো মানুষ তারা শরীর চলে গেছে। স্বামীজি নিজের কাজ যেটি শুরু করতে চেয়েছেন, তার শ্রীনগরে যেটি সংস্কৃত কলেজ শাখা শুরু করতে চেয়েছিলেন, সেটিও
তৎকালীন ইংরেজ সরকার শুরু করতে দেয়নি। অর্থাৎ এই সময় অনেক বাধা বিপত্তি, শারীরিক মানসিক, নিজের শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আর মায়ের জন্য কষ্ট, সংঘের কাজের জন্য কষ্ট, সেসব নিয়ে তিনি ক্ষেত্রীর মহারাজের কাছে চিঠি লেখেন যে ওইটুকু যদি সাহায্য অন্তত মায়ের জন্য সাহায্য করতে পারেন, যে ওই 100 টাকা করে মা যতদিন বাঁচবেন, আমার শরীর চলে গেলেও মা যতদিন বাঁচবেন, আর আমাকে যদি 100 টাকা দিতে পারেন, আমাকে যদি নাও দিতে পারেন, মাকে অন্তত আপনার কাছে এটি চাইতে পারে নিঃসংকোচে, কোনো লজ্জা ছাড়া। অন্য কাউকে আমার চাইতে সংকোচ হয়, একমাত্র আপনার বন্ধু, এটি অন্য কাউকে জানাতে চাই না। তো এই যে খুব অত্যন্ত ব্যক্তিগত স্বামীজির হৃদয়ের যে ভাবটি, চিঠি, এবং সেখানে বলছেন যে আমি এটি আমার বুকে আমার হৃদয়ে দুঃখ দেয়, একটা পাপ বেঁধে, আমার কাঁটা বেঁধে, যে আমি মায়ের জন্য আমি কিছু করিনি, মাকে ত্যাগ করে যেই চলে গিয়ে বিদেশে চলে গিয়েছিলাম ইত্যাদি, বাইরের সন্ন্যাস নিয়ে নিয়েছি। স্বামীজি চিঠিতে বলছেন যে আমি চাই যে আমার শেষ কয়েকটা জীবনের বছর মায়ের সঙ্গে যদি তা কাটাতে পারি, মায়ের জন্য একটা বাড়ি করে দিয়ে, আর আমার ভাইয়ের জন্য ব্যবস্থা করা, ছোট ভাইকে, মেজ ভাইকে বিবাহ দেবা ইত্যাদি, তাদের জন্য কিছু ব্যবস্থা করি। এটা অত্যন্ত ব্যক্তিগত একটি স্বামীজির একটি দিক, যেটি অত্যন্ত স্পর্শ, আমাদের মনকে আমাদের টানে। তো সেই চিঠিগুলো কয়েকটি আমাদের এই 3 মাসের মধ্যে, 17 সেপ্টেম্বর থেকে 15 ডিসেম্বর 1898 এর মধ্যে লেখা এই 3-4টি চিঠি, এবং জানি ক্ষেত্রীর মহারাজ সম্পূর্ণ সাহায্য করলেন। এটি আজকে করা হয়েছিল। হ্যাঁ, বলো রশিদ, এখন কিছু বলে। এই চিঠিগুলো এতটাই ব্যক্তিগত, স্বামীজির চিঠি, মানে স্বামীজির মনের যে কোমল দিকটা সেগুলো আমরা ধরতে পারছি। স্বামীজির পিতৃবিয়োগের পরে যে নিদারুণ দারিদ্র্যের মধ্যে স্বামীজির নিদারুণ দারিদ্র্য, তার সঙ্গে পারিবারিক বঞ্চনা, এবং আরো যে সমস্ত ওই সময় অনেক বলে ওনাদের কোর্ট কেসও চলছিল যে সম্পত্তির এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে, সেই সব নিয়ে যে বঞ্চনার মধ্যে স্বামীজি জানতেন যে, এবং তার সঙ্গে তার কিছুদিন আগেই শ্রীরামকৃষ্ণের তিরোধান, ওই পরিস্থিতিতে স্বামীজির জানতেন যে এই নিদারুণ দারিদ্র্যের মধ্যে তিনি সংসার ছেড়ে ত্যাগের পথে, সন্ন্যাসের জীবনের পথে গেলে সংসারের যারা রয়েছেন, তার ভাই বোন, মা, নিদারুণ দারিদ্র্যের মুখে পড়বেন, এবং কি ভয়ঙ্কর সংসার সংগ্রামের মধ্যে পড়বেন তারা। তা সত্ত্বেও যে স্বামীজি শ্রীরামকৃষ্ণের যে ইউনিভার্সাল রিলিজিয়ান, সেটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই পথে হেঁটেছেন, মানে সাধারণ মানুষের পক্ষে এই জিনিসটা চিন্তা ভাবনা করার বাইরে। মানে এই ধরনের স্ট্রাগল তো অনেকের জীবনেই থাকে, মানে এই ধরনের দারিদ্র, বা বাবা বা মারা যাওয়ার পরে চাকরি পাচ্ছেন, এই ধরনের, যে এটা তো রুটিন, একটা নর্মাল ব্যাপার। সেই পরিস্থিতিতে সবাই যেটা চায়, তারা যারা চাকরি হবে বা একটা কিছু হবে বা এরকম কিছু, বা এই ধরনের যোগ্য একজন মানুষ, যে সে তো মানুষ তো নয় এমনি, ওই রকম যোগ্য মানুষের চাকরির চেষ্টা করছে, বা সাধারণ মানুষ যেরকম করে, সেই জিনিসগুলো ভুলে গিয়ে শ্রীরামকৃষ্ণের বাণী প্রচার করার জন্য, এবং নিজের সংসারের কথা ভুলে গিয়ে, সবকিছু ভুলে গিয়ে এই জায়গাটা, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। ওই ডিসিশনটা নেওয়া, এটা অসাধারণ একটা ব্যাপার। তারপরে যে মায়ের জন্য যেটা চিন্তা করছেন, তারপরে এসে যে মায়ের জন্য তাকে হাত পাততে হচ্ছে ক্ষেত্রী মহারাজ তার শিষ্যের কাছে, তিনি তো তার নিজের শিষ্য, তার কাছে, এবং স্বামীজিকে সারা দেশ অভ্যর্থনা করছে, এবং কিন্তু সাহায্য করছেন। আমরা জানি স্বামীজির পরে বেলুড় মঠকেও নরেনের বাগান বাড়ি বলে কোর্ট কেস করা হচ্ছে, তাকে সেখান থেকে উৎখাত করার জন্য, যেন লোক বিরোধিতা করছে। আর স্বামীজি যাদের জন্য করেছেন, যেটা বললাম নীলকণ্ঠের মতো, তারা কিন্তু তাকে বিন্দুমাত্র কোথাও প্রতিদানের কোথাও কিছু নেই। এটা পড়লে আমার সাথে যেন মনে হয় এই অযোধ্যায় রামলীলার কথা, রামের কথা আমার মনে পড়ে যায়, যে রাম যখন ফিরলেন 14 বছর বনবাসের পরে, তিনি ফিরে এলেন, অযোধ্যায় ফিরলেন, সারা অযোধ্যা আনন্দ করে উঠলেছি, রামকে আবার বুকে টেনে নিল। সেই অযোধ্যাবাসী আবার মা সীতাকে আবার বনবাসে যেতে রামকে বাধ্য করলো। যে অযোধ্যাবাসী রামকে আনন্দ করে টেনে নিল, যে দীপাবলি হলো, যে বিজয়া দশমী হলো, সেই অযোধ্যাবাসীর কারণেই আবার মা সীতাকে, রামকে বাধ্য হয়ে বনবাসে পাঠাতে হলো। এটি আমার সেই প্যারালাল যেন মনে হয়, যে যাদের জন্য স্বামীজি সকল কিছু এই দেশ
এই এত কিছু কাজ করলেন, সেই মানুষরা কিন্তু স্বামীজিকে, কিন্তু স্বামীজি তাদের কাছে কত দুঃখ কষ্ট পাচ্ছেন বলে তার নিজের মাকে দেখাশোনার জন্য স্বামীজির কোনো হাতে টাকা পয়সা নেই, নিজের চিকিৎসার জন্য তার টাকা পয়সা নেই, তার এই একমাত্র এই ক্ষেত্রে মহারাজ বা কারো কাছে হাত পাততে হচ্ছে। এবং স্বামীজির বাগান বাড়ি বলে তার মঠ বিক্রি করার জন্য তার বিরুদ্ধে কোর্ট কেস ইত্যাদি হচ্ছে, লোকে কত নেগেটিভ কথা ভাবছে। মানে এই প্যারালালটা মনে পড়ে। স্বামীজিকে আমরা ওই সময় তো বুঝতে পারিনি, আমরা এখনো তাই, সত্যি ওটাই কথা, পারি না। কতটা সত্য কথা, মানে মানে এটাই কতটা জগতের কত মানে কত স্থূল, মানে কতটা রূঢ় সত্য। মানে এই প্যারালালটা যখন ভাবি, অযোধ্যাবাসী আনন্দ করে যে ফিরে আনলেন যখন স্বামী রামকে অযোধ্যাতে বনবাস রাবণ বধের পরে, এবার অযোধ্যাবাসীর কারণেই রামকে কত দুঃখ কষ্ট পেয়ে মাসি থেকে বনবাসে দিতে হলো। কারণ আনন্দ যারা, যাদের জন্য অযোধ্যাবাসী আনন্দ পেল, যে তাকেই তারা বিনিময়ে কি দিলেন, দুঃখ শুধু দিলেন, রাম এবং সীতাকে। এখানেও স্বামীজি যা কিছু করলেন ভারতের জন্য, জগতের জন্য, কিন্তু বিপরীতে সেটি আমরা যদি জানি। পরবর্তী স্বামীজির জীবনে যে স্বামীজি সরে যাওয়ার পরে 1902 যখন সরে যায়, 4 জুলাই, তারপরে সঙ্ঘের অবস্থা বা যেমন ওই সময় কঠিন যে পরিস্থিতির মধ্যে কাটাতে হয়েছে, স্বামীজির সরে যাওয়ার সময় মানুষজন কি বলেছেন, অনেকটা ওই বইটি পড়লে পাওয়া যায়, শঙ্করীর প্রসাদ বসুর বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ, 7 ভলিউমে বিস্তৃত আছে। মেরি লুইস ব্যাকে যেটা ইংরেজিতে আছে বিবেকানন্দ নিউ ডিসকভারি, সেটা ইংল্যান্ড আমেরিকারটা আছে, ইউরোপের আছে। আর ভারতবর্ষের অংশটুকুই এই সমকালীন ভারতবর্ষে আছে, যে স্বামীজিকে কিভাবে প্রতি মুহূর্তে তার ঘরের লোকরা কতটা বঞ্চনা, কতটা দুঃখ কষ্ট, কতটা তাকে বিরুদ্ধ করানো, কত করতে হয়েছে। আবার এই জন্য এটা কেন জানি না রামের সঙ্গে এটা খুব মনে পড়ে বারবার, শ্রীরামচন্দ্রের সঙ্গে। হ্যাঁ, বলো। একটা চটি বই আছে মহারাজ, ওটা তো শঙ্কর প্রসাদ বসুর যে বইটা, সেটা তো 7 ভলিউম না 8 ভলিউম বোধ হয়। 7 ভলিউম আছে। হ্যাঁ হ্যাঁ, 7 ভলিউম। ছোট চটি একটা বই আছে, সংগ্রামী বিবেকানন্দ বলে, সংগ্রামী বিবেকানন্দ। আমি নাম মানে রাইটারের নামটা এখন মনে করতে পারছি না, রামকৃষ্ণ মিশনের কোন একজন মহারাজের লেখা। ওখানে খুব সুন্দর, মানে ওই বইটা পড়লে খুবই 30-35 কি ম্যাক্সিমাম 40 পাতার বই হবে, একটা ছোট বই, ওই আত্মবিকাশ বা এরকম মানে ওইরকম ধাঁচের বইটা। তো ওখানে সংগ্রামী বিবেকানন্দ, ওই বইটা পড়লে দুটো জিনিস আমার মনে হয়েছে, যে এক তো মানে যে কোনো সংবেদনশীল মানুষের মনে চোখে জল আসবে বা খুবই খারাপ লাগবে, আর দ্বিতীয় কথা মনে হবে যে আমাদের আজকে সামান্য কাজের জায়গা হোক, বাড়িতে, পরিবারে বা সোসাইটিতে বা যেখানে আমরা থাকি, সেখানে সামান্য আমাদের যেরকম মানুষের যেরকম অহংকার বা ইগো থাকে, পান থেকে চুন খুঁজলে তারা লঙ্কা কাণ্ড করছে, সেখানে ওই রকম স্ট্যাচারের একজন মানুষ, অলরেডি উনি বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হয়েছেন, এবং তার এমনই যোগ্যতা, যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো গান বাজনা হোক, পড়াশুনো হোক, আঁকা হোক, বা যে কোনো সাবজেক্টে যদি উনি যেতেন, সেই ব্যাপারে উনি অথরিটি। সেই ব্যাপারে উনি জাননি, অন্য পথে হেঁটেছেন, সেটা আলাদা কথা, কিন্তু যদি করতেন তাহলে সেটারই অথরিটি হতেন। ওইরকম স্ট্যাচারের একজন মানুষ, তাকে এত কিছু ফেস করতে হয়েছে, তাও কিন্তু তার মধ্যে কোনো মানে গ্রাজ নেই, তাও উনি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে দেশের মানুষের জন্য করে গেছেন। এবং সবচেয়ে বড় কথা যেটা বলেছেন, যে যার আইডিয়াল যত, মানে এক্সাক্ট কোটেশনটা আমার মনে পড়ছে না, যার আইডিয়াল বা যার আদর্শ যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিও নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, তার অডিয়াল তত ডিফিকাল্ট হবে। এইটাই যে দুজনে মহাপুরুষের, যেমন শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে বললাম, তার ক্ষেত্রে তারই মানুষ যাদেরকে আনন্দ করছে তারাই তাকে দুঃখ দিলেন। এখানে শ্রীকৃষ্ণের জীবনে যেন সেটাই মনে হয়, সেখানে সেই একই রকম তার জীবনের স্বামীজির মধ্যে এটি, তিনি যেখানে সবকিছুই ধর্মের যে গ্লানি দূর করে, ধর্মের আবার অধর্মকে পরাভূত করে ধর্মকে জাগরণ করছেন, তিনি তাকে এই গান্ধারীর কাছে তিনি অভিশাপ পাচ্ছেন। তারপরে তার নিজে যে যদুবংশ, সেখানে যদুবংশ যে তাকে সবাই যে খুব ভালোভাবে দেখতো তা আমরা জানি, তার সেই জীবনের কিছু ঘটনায় তাকে ঈর্ষাপরায়ণ হচ্ছেন কোন মানুষ, যদুবংশেরই মানুষ, তার সেই কোনো বিশেষ মণি চুরি হয়ে যাচ্ছে, সেই নিয়ে তার উপর দোষারোপ দিচ্ছেন। তো সেখানেও তাই, যে তার প্রতি শ্রীকৃষ্ণের জীবনে যেমন একই রকম ভাবে সারা জীবন তিনি অপরের জন্য দিয়ে গেলেন, কিন্তু নিজে তিনি বিনিময় যাদের জন্য করলেন, তারা একমাত্র তার ওই পাণ্ডবরা কুন্তী ছাড়া কেউ যেন তাকে একদম আপন করে নিতে পারেনি, যদুবংশের অনেকেও পারেনি, আর তার ওই কৌরবদের মধ্যেও পারেনি। আর রামের ক্ষেত্রে যেমন দেখলাম, কৃষ্ণের কথা বলছেন, কৃষ্ণের ক্ষেত্রেও তাই,
কৃষ্ণ তো তাই তিনি ধর্মের রক্ষা করলেন, অধর্ম পরাভূত করলেন, কিন্তু শেষে তিনি গান্ধারীর কাছে অভিশাপ পেলেন যে নিজের এই বংশ সম্পূর্ণ বংশ ধ্বংসের জন্য অভিশাপ তিনি হাসি মুখে তিনি বরণ করে নিলেন। সেটাও তিনি যেন নীলকণ্ঠই হলেন সবকিছু শেষ করে, এবং শেষে নিজেরই তার যদুবংশ তার ধ্বংস হচ্ছে। অবশ্যই যদুবংশের মানুষরাও তাই, যে তার প্রতি খুব যে সহানুভূতিশীল ছিলেন তাও নয়, আগে আগে অনেকেই ঈর্ষাপরায়ণ ছিলেন। কৃষ্ণের জীবনে আছে যে তিনি ওই কোন একটি মণি, একটা রত্নমণি চুরি নিয়ে কৃষ্ণের ওপরই দোষারোপ করা হয়েছিল, যে সেইটা হয়তো তিনি চুরি করেছেন কিনা। শ্রীকৃষ্ণকে সেই দোষারোপ কাটানোর জন্য সেই রত্নটা উদ্ধার করতে অনেক ব্যবস্থা করতে হয়। অর্থাৎ তাকেও নিজের মানুষদের কাছে কতটা তাকে হেয় বা কতটা তাকে দুঃখ কষ্ট পেতে হয়েছে। শ্রী রামের ক্ষেত্রে যেমন দেখলাম, তার জন্য তিনি নিজেরই অযোধ্যাবাসীর জন্য তাকে নিজে কষ্ট পেলেন, মা সীতার বনবাস হলো। আর এখানেও তাই হলো শ্রীকৃষ্ণের ক্ষেত্র, তার নিজেরই ঘরে তারা পাণ্ডব কৌরবরা একমাত্র তাদের যদি পাণ্ডবরা পাঁচজন বা কুন্তি বাদ দিলে, বিদুর বাদ দিলে, বাকি সকলে তার বিরুদ্ধে আচরণ, দুর্যোধন থেকে শুরু করে যদুবংশ সকলে তার পক্ষে নয়। আর স্বামীর ক্ষেত্রে তো তাই দেখছি, সেখানে তারা ভারতের জন্য কাজ করলেন দেশে বিদেশের জন্য, কিন্তু তার নিজের কত কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এবং একজন দুজন মানুষ ছাড়া, ক্ষেত্রী মহারাজ ছাড়া তিনি কোথাও কিছু কোনো আশ্রয় যেন পাচ্ছেন না। শিবের সে নীলকণ্ঠের কথাই বারবার মনে হয়, যে তিনি জগৎকে অমৃত দিয়ে যাচ্ছেন, নিজে শুধু বিস্মান করছেন। সকলেই তাই, রাম বলো, কৃষ্ণ বলো, স্বামীজি বলো, নীলকণ্ঠ এরা, শিব। এই চিঠিটা দিলে তারা শেষ করি, যেটা আমরা বললাম 1898 নভেম্বরে, যেটা বললাম কোশ্চেন মার্ক, কিন্তু যেটা খুব সম্ভবত 1900ই হবে। এই কারণে যেহেতু 14 বছর ধরে বলছেন বলে 1886 থেকেই 14 বছর 3 মাস এক নাগারে থেকেছি সেটা খাটে। 1884 যদি হয় 1898 সেটা খাটে না। যাই হোক, যে বললাম একই চিঠি দুবার পাবলিশ হয়েছে, একদম এক চিঠি। তো সেখানে স্বামীজি বলছেন যে আমার জীবনের কাজ শেষ হয়েছে, ভালো মন্দ বেদনা আনন্দের মধ্যে দিয়ে আমার জীবন তৈরি বয়ে গেছে। তার ফলে যে মহৎ শিক্ষা আমি লাভ করেছি তা হলো জীবনটি দুঃখময়, দুঃখ বই আর কিছুই নেই। সারা জীবন সকলকে জগৎকে জন্য দিয়ে এসে স্বামীজি শেষ জীবনে তার প্রাপ্য, তার পাথরে শুধু ওইটি থাকতে স্বামীজি বলছেন জীবন দুঃখময়, দুঃখ বই আর কিছুই নেই। মা জানেন কোনটি শ্রেয়। আমরা সকলে কর্মের অধীন, কর্মই তার নিজ কর্মপথ করে নেয়, এর কোনো ব্যতিক্রম নেই। কিন্তু এরপর স্বামীজি যে পজিটিভ নোট নিয়ে শেষ করছেন, কেন যে বলা হয় যে রবীন্দ্রনাথ কেন বলেছেন যে ইন বিবেকানন্দ এভরিথিং ইজ পজিটিভ, দেয়ার ইজ নাথিং নেগেটিভ। ওই যেটা তুমি কৌশিক বললে, কোনো গ্রাজ নেই। তিনি আগে বলছেন বলে দুঃখ, কিন্তু তিনি শুধু আশার বাণী দিয়ে যাচ্ছেন সকলকে নিজের জন্য। শেষে বলছেন আবার, জীবনে একটি মাত্র বস্তু আছে যা যে কোনো উপায় লাভ করতে হবে, সেটি হচ্ছে ভালোবাসা। দুঃখের কথা বললেন বটে, কিন্তু তারপর আবার ভালোবাসায় বলছেন যে বিপুল অনন্ত ভালোবাসা, আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, সেই হলো জীবন একটি বড় লাভ। সে যা পায় সেই ধন্য হয়। এই ভালোবাসার এই কথা দিয়ে স্বামী শেষ করছেন। এই ভালোবাসাই মানুষকে নীলকণ্ঠ হতে শিব, সেই জন্যই ভালোবাসা দিয়ে শিব নীলকণ্ঠ হন। সেটি অর্থাৎ বিষ পেয়ে তিনি বিষাক্ত বা তিনি তার হন না, তিনি সেই অপরকে শুধু প্রেম ভালোবাসা দিয়ে যান। এটি দিয়ে স্বামীজি শেষ করছেন যে সতত প্রভু সমীপ আপনার বিবেকানন্দ। আমরাও এটি দিয়ে শেষ করি। কৌশিক আর কিছু বলবে? তাহলে আমরা আজকে তাহলে এই চিঠিগুলো বাংলা পত্রাবলীতে আছে, ইংরেজিটাতে মনে হয় আমার কাছে যে বইটা লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, এইটার মধ্যে সবগুলো নেই। না, ইংরেজিতে কয়েকটা চিঠি নেই। আমরা যেমন পড়লাম না যে ওই দু একটা চিঠি বরং বাংলাতে অনুবাদ হয়নি, যেটা আগে বললাম, যেটা বেশি ভেরি প্রাইভেট। স্বামীজি বলছেন এই চিঠিটা কাউকে জানাতে না জানাতে, যেটা ইজ ভেরি প্রাইভেট, এটা স্ট্রিক্টলি প্রাইভেট। তো ওই চিঠিগুলো বরং বাংলাতে অনুবাদই হয়নি আবার, মানে সেই সময়। পরবর্তীকালে এখন হয়তো হতে পারে। আপনি আগে একটা লিংক পাঠিয়েছিলেন, ওইটাতে ওগুলোতে মানে পাবো। হ্যাঁ, হয়তো খুঁজে দেখলে পেতে পারে। ইংলিশ গুলো তো পেয়ে যাবে, কিন্তু বাংলায় অনুবাদে সবগুলো পাবেন। এই যে দিস ইজ স্ট্রিক্টলি প্রাইভেট, এই চিঠিটা ওই সময় কোনো বাংলা অনুবাদ নেই বাংলা চিঠিতে। কারণ চিঠিটার কারণটি আমরা দেখলাম, চিঠিতে বলেছেন যে এটি কাউকে না জানাতে, মায়ের জন্য তিনি ওটা চাইছেন। আর কতটা বেদনার সঙ্গে স্বামীজিকে বলতে হচ্ছে, একমাত্র জগতে আপনাকে বিশ্বাস করে চাইতে পারে, তাই স্বামীজি বলছেন। তো সেজন্য তখন বাংলায় অনুবাদও করা হয়নি, এত স্পর্শকাতর। ইংরেজি বইটাতেও নেই। হ্যাঁ, অনেক জায়গাতে নেই। হ্যাঁ, ইদানিং কালে হয়তো কিছু কিছু জায়গায় পাবলিশ হচ্ছে। হ্যাঁ,
ঠিক আছে, ভালো তো আমরা এটা দিয়ে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ।